এগুলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু শুরু করছি এখান থেকেই। ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠেই মাথায় থাকে বাসি ঘরদোরের পাটগুলোকে কিন্তু সেরে ফেলা। ঘরদোরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আমার কিন্তু ভালো লাগে না। যেহেতু আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, তাই ঘরকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তারপরে কিন্তু ওর সমস্ত কিছুই ডিপেন্ড করে আমার উপরে, যেহেতু আমি ওর মা। তাই সুন্দর করে ঘরকে গুছিয়ে না রাখলে কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তাই আমি প্রত্যেক দিনই কিন্তু আমার ঘরকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। তো প্রতিদিনের মতনই কিন্তু ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানা যদি টান টান করে না রাখি তাহলে কিন্তু আমার একদমই পছন্দ। তোমাদেরকে যেহেতু বললাম যে ঘরকে যদি সুন্দর করে গুছিয়ে না রাখি আমার কিন্তু একদমই পছন্দ হয় না। তোমাদের দাদাভাই কিন্তু ঘরকে যতই অগোছালো করুক, এখানের জিনিস ওখানে রাখুক, ওখানের জিনিস ওখানে রাখুক, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিন্তু আবার গুছিয়েও রাখি। আমার ঘরে ছোট একটা মেয়ে আছে, কিন্তু মেয়ে থাকলেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে কিন্তু সুন্দর করে সমস্ত জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই দেখো আমি কিন্তু এখানে আমার বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এই জানলা দুটোকে কিন্তু আমি কিন্তু খুলে দিয়েছি। আর জানলা দিয়ে যদি ঘরে যদি আলো না আসে তাহলে কিন্তু ঘরটাকে যেন মনে হয় বদ্ধ বদ্ধ লাগে। ঘরে যদি কিছু নাও থাকে তাহলে কিন্তু যদি জানলা দিয়ে যদি আলো আসে বা ঘরে যদি হাওয়া বাতাস না খেলে ঘরগুলো কিন্তু খুব অবদ্ধ লাগে একটা, তাই বদ্ধ লাগে একটা, আমি হলাম অবদ্ধ, বদ্ধ লাগে একটা। তারপরে কিন্তু বিছানা ঝাড়ু দিয়ে কিন্তু আমি বিছানাটাকে ঝেড়ে নিলাম। বিছানাটাকে ঝেড়ে নেওয়ার পরেই কিন্তু এদিকেরও আর একটা জানলা কিন্তু আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরেই কিন্তু তারপর কিন্তু আমি জলের বোতলগুলো আস্তে আস্তে সিঁড়িতে রেখে দিলাম। সিঁড়িতে রেখে দেওয়ার পরে কিন্তু এই যে আগের দিনে যে জামাগুলো যেগুলো ছিল, যেগুলো ভিজে ছিল শুকায়নি, সেগুলোই কিন্তু আমি দড়িতে মেলে দিই। তারপরে একটু রোদে সেইগুলোকে একটু শুকিয়ে না নিলে, মানে তাজা একটু না করে নিলে না, তার জামাগুলো থেকে না একটু ভিজে গন্ধ ছাড়ে। তো তারপর কিন্তু আমি কিন্তু এই ঘরে চলে এসেছিলাম। এই ঘরে চলে আসার পরেই কিন্তু তারপর এই ঘরের বিছানাটাকে কিন্তু আমি টান টান করে আবারও গুছিয়ে নিলাম। এই ঘরের বিছানাটাতে কিন্তু এই ঘরটাকে কিন্তু কেউ ইউজ করে না। এই ঘরটা যেহেতু কেউ ইউজ না করে, তো এই ঘরটা কিন্তু অতটাও অগোছালো থাকে না, কিন্তু থাকলেও কিন্তু আমি সেটাকে আবার সুন্দর করে কিন্তু গুছিয়ে নিই। এই দিকের বালিশ দুটোকে তারপর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার মেয়ের কিন্তু ওই খেলার জিনিসগুলোকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু তারপর কিন্তু আমি এখানে মানে ক্যাম্পখাটটা আর এই ঘরের বিছানাটা কিন্তু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমি এখানে ঝাড়ু নিয়ে চলে আসলাম। আর আমার পিছন দেখো আমার মেয়েও কিন্তু মাম্মাম কিন্তু পিছন চলে আসতে লাগলো। আমি কিন্তু আমার মাম্মামকে কখনো আমার মেয়েকে কখনো মাম্মাম বলি, কখনো আবার বাবান বলি, কখনো সোনাই। ও যখন হয়েছিল তখন কিন্তু আমি ওকে নার্সিংহোমে ওকে ফার্স্ট ওকে পরি বলে ডাকি। তো ওকে ভেবেছিলাম যে ফার্স্টে ওকে পরি বলবে, তারপর কখনো মাম্মাম, বাবান, পরি, সোনাই, নিজের মেয়েকে তো যে যার নাম খুশি বলেই ডাকি। আর ওকে কিন্তু বলছিলাম যে চলো বারান্দা থেকে, ও কিন্তু দেখো কিছুতেই যেতে চাইছে না। তারপরেই যা হোক করে গেল। তারপরে কিন্তু আমার পিসি শাশুড়ি এখানে পুজো করতে এসেছেন, এই ঘরে ধূপ দেখাতে এসেছিলেন। তারপরে আমাকে একটা কিছু বললেন, তারপরে আমি কিন্তু সেখানে কিন্তু গেলাম একবার। তারপরে কিন্তু আবার কিন্তু এখানে বারান্দাটা ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আবার বাইরেটা ঝাড়ু দিতে চলে এলাম। আর বাইরেটা ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু আমাদের নিচে যে এখানে পয়েন্টেটা আছে, এই পয়েন্টেটাই কিন্তু আমি আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। দেখলাম যে আমার মেয়ে আবার এদিকে চেঁচাতে লেগেছে গিয়ে দিয়ে তারপর দেখলাম যে ও দিদির সাথে চেঁচিয়ে করছে দিদি। তারপরে কিন্তু আমি কিন্তু ওই নিচের উঠোনটা, নিচের উঠোনের সামনে, যেখানে বলে যে ওই পয়েন্টেটার সামনেটাও একটুখানি কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিলাম। ওই ঝাড়ু দেওয়ার পরে কিন্তু তারপর আমি পুরো দৌড়টা, তারপর আমার ঘরটা, ওদিকে ছোট ঘর, এদিকে তারপরে রান্নাঘর, সব কিছু
সবটাই কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ু দিই। আর আমার পিসি শাশুড়ি মানে উনি কিন্তু সকালবেলা উঠে কিন্তু আমাদের মানে আমার ঘরটা বাদ দিয়ে এই যে দৌড়টা, তারপরে দেখছেন ছোটো ঘরটা, এগুলো কিন্তু মুছে দেন। আমি ওনাকে বারণ করি, কিন্তু তার সত্ত্বেও উনি বলেন যে আমি মুছে দিচ্ছি, পুজো করবো বলেই কিন্তু উনি কিন্তু এইটুকু করে দেন। তারপরেও বলে যে তুই তাহলে আবার কিন্তু বেলায় মুছে নিবি। আমি কিন্তু আবার কিন্তু বেলায় কিন্তু আবার আমার ঘর, আবার ওইদিকে ছোটো ঘর, আবার পুরোটা, আবার ওই যে সিঁড়ির তলাটা দেখছেন এইটা কিন্তু আমি আবার কিন্তু বেলায় মানে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু আবার কিন্তু মুছে নিই। যেহেতু আমার শাশুড়ি মা নেই তো তোমাদেরকে তো পরে জানাবই, সেহেতু তো আমার পিসি শাশুড়ির উপরেই কিন্তু সমস্ত চাপটাই একটু বেশি পড়ে গেছে। বয়স তো হয়েছে ওনার, কিন্তু তার সত্ত্বেও যে উনি যে এত কিছু করছেন, মানে এটাও যে কে করে তার কোনো নেই, কিন্তু যে করছেন এটাই এই বয়সে। তা উনি বলেন যে তোর এখন মেয়ে ছোট, তুই তা পারবি না। আমার পিসির শাশুড়ি কিন্তু আমাকে তুই করেই বলে যে প্রথম থেকেই। তো বলে যে তোর মেয়ে ছোট, এখন তুই পারবি না করতে, কিন্তু ওনাকে আমি যতটা পারি ততটা কিন্তু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু এদিকে আমার ঘর দোর ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, মানে আমার মেয়ের জামা কাপড় কাচা কুচি, উনি ওদিকে বান্নার কাজটা, আমি রান্নাটা হয়তো করি না, হয়তো কোনো দিন ভালো কিছু রান্না করতে গেলাম, বা আমার মেয়ে ধরুন কখনো যদি একটু ঘুমায় বা কখনো যদি একটু কারোর কাছে যায় করে, আমি সেই মুহূর্তে তো রান্নাটার দিকে গেলাম, যে আমি বললাম যে তুমি থাক, আমি তাহলে এইটুকুটা করে নিচ্ছি। বা উনি রান্নাটা করে নেওয়ার পরে যখন বাসন মাজতে, তখন আমি ওই দিকে রান্নাঘরটা পরিষ্কার করা, তারপরে গ্যাস পরিষ্কার করা, আমি কিন্তু এই সমস্ত কাজগুলো মানে সকাল থেকে রাত পর্যন্ত যে আমি যে বসে থাকার একদমই সময় পাই না, মানে এ টু জেড মানে করে যেতে হয় আমাকে সকাল থেকে রাত পর্যন্ত। যে আমার যখন শাশুড়ি মা ছিল তখন কিন্তু শাশুড়ি মা থাকতে কিন্তু আমাকে কিন্তু অনেক কিছু কাজ উনি করতে দিতেন না। এমনকি আমার কিন্তু জামা কাপড়গুলো সেগুলোও কিন্তু পর্যন্ত উনি কেচে দিতেন। কিন্তু শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে কিন্তু তারপর থেকে আমাকেও মানে প্রচুর দায়িত্ব বেড়ে গেছে। আর যেহেতু আমার ছোটো একটা মেয়ে আছে, তাই কিন্তু আরও কাজ আমাকে করতে হয়। তারপর কিন্তু এখানে মেয়ে আজকে যেহেতু চুল কাটানো হয়েছে, মানে মেয়েকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, তারপরে মেয়েকে স্নান ফান করানো, এই করানো সমস্ত কিছুই করা হয়েছে। তারপরেই তো আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে তারপরে আমি চুলটাকে একটু আঁচড়ে নিয়ে তারপরে এবার কিন্তু আবার সবার জন্য তখন সকাল 9:45 এরকম বাজে। তারপরে কিন্তু আমি টিফিন দেবো, মানে বাবাকে, আমার শ্বশুরমশাইকে আর তোমাদের দাদাভাইকে তারপরে টিফিন দেবো। শ্বশুরমশাই যেহেতু প্রত্যেক দিন টিফিন খেতে আসেন না, কিন্তু আজকে হঠাৎ মানে কখনো চলে আসে, হঠাৎ নয়, মানে কখনো চলে আসে। যেহেতু আজকে আবার নাতনি চুল কাটবেন, সেহেতু আবার এসেছেন। তো মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে এখানে কিন্তু বাবানের পাপা বাবানকে দেখাচ্ছিল চুল কোথায়, তো বাবান কিন্তু তার মাথা হাত দিচ্ছিল। তো এইভাবেই কিন্তু ভূতু কিন্তু তারপর বাবানকে নিয়ে